স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। প্রদোষ চন্দ্র মিত্র, যদিও ফেলুদা নামেই তিনি বেশি পরিচিত, সত্যজিৎ রায়ের অন্যতম অবিস্মরণীয় সৃষ্টি। সেই সৃষ্টিকেই পাথেয় করে শ্যামাপ্রসাদ সরকার সচেষ্টায় সত্যজিৎ রায়ের এই অমর সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি ছোট্ট চেষ্টা করেছেন। গল্পস্বল্পের পক্ষ থেকে আজ আমরা নিয়ে এসেছি বৈরাগ পাবলিকেশনের প্রকাশিত শ্যামাপ্রসাদ সরকারের লেখা ফেলুদা ফ্যানফিকশন এই ইবুকটি থেকে। আজকের গল্প ঘসেটি বেগমের জড়োয়া। গল্পের সূত্রধার ও তোপসের ভূমিকায় আমি সুদীপ্ত, ফেলুদা সৌরভ, জটায়ুর চরিত্রে শুভদীপ ও অন্যান্য চরিত্রে দেবব্রত, সন্দীপ, দেবজিৎ, আগমনী ও সৌমাশ্রী। পোস্টার ও সাউন্ড ডিজাইনে অভিজিৎ। শুরু করছি আজকের গল্প ঘসেটি বেগমের জড়োয়া। রোববারের সকাল। ফেলুদা মন দিয়ে টেলিগ্রাফের ক্রসওয়ার্ড সলভ করতে বসেছে। এই একটা ব্যাপারে ওর আগ্রহ এখনো কমেনি, বরং ডিকশনারি ছাড়াই বেশ কয়েকবার এর পুরোটা সলভ করে তাক লাগিয়ে দিয়েছে। ঘড়িতে এখন 9:45, আর মিনিট 15-র মধ্যে জটায়ুর আবির্ভাব হওয়ার কথা। ভদ্রলোক খুব শখ করে একটা স্মার্টফোন কিনে বেজায় বেকায়দায় পড়েছেন। ফেলুদা অবশ্যই নিজে এসব ব্যবহার না করলেও যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য এসবের খোঁজখবর দিব্যি রাখে। কাজেই বস্তুটার ব্যবহার বিধি শিখতে ফেলুদা ছাড়া ওর আর গতি নেই। আমি অবশ্য গত জন্মদিনেই ফেলুদার কাছ থেকে একটা ট্যাবলেট উপহার পেয়েছি, কাজেই আজকাল লেখালেখির ব্যাপারটা ওতেই সেরে রাখি। আসলে তথ্য প্রযুক্তি আজকে যেভাবে এগোচ্ছে তাতে এগুলোকে আর বাদ দিয়ে রাখা অসম্ভব। জটায়ু অন্যদিন কলিং বেলটা একবার বাজিয়েই ছেড়ে দেন, আজ যখন পরপর দুবার বাজালেন, আর সেটা শুনেই ফেলুদা মুচকি হেসে বলল, জটায়ুর দেখছি স্মার্ট হওয়ার জন্য আর তর্স হয়েছে না। ভদ্রলোক হুড়মুড়িয়ে ঘরে ঢুকে শ্রীনাথকে চায়ের জন্য হাঁক ছেড়ে সোফায় ধপ করে বসে পড়লেন। এখন আগস্টের শেষ বলে গরমটা একটু কম, তাও ভদ্রলোকের টাকে ঘামের বিন্দু জমেছে দেখে ফেলুদা বলল, এত উত্তেজনা তো আপনার স্মার্টফোন শেখার জন্য নয়। জাফরগঞ্জের রায়বাড়ি থেকে জড়োয়া নেকলেস চুরি হওয়ার ঘটনাটা আজকের খবরের কাগজে পড়েছেন বলে মনে হচ্ছে। যা বলেছেন মশাই, উফ, কি করে সব আগে ভাগে টের পেয়ে যান বলুন তো। জটায়ু এবারে দন্ত বিকশিত করে গদগদ হয়ে পড়লেন। আজকের কাগজে খবরটা আমিও পড়েছিলাম। জাফরগঞ্জের রায়বাড়ি থেকে দিন 7 আগে একটা জড়োয়ার নেকলেস রহস্যজনকভাবে খোয়া যায়, তেমনটাই লিখেছে কাগজে। ওটা নাকি সারা বছর ব্যাংকের লকারেই থাকতো। একটা পারিবারিক অনুষ্ঠানে পড়ার জন্য লকার থেকে উঠিয়ে বাড়িতে আনা হয়েছিল। অনুষ্ঠানের দিন ওটাকে খুঁজে না পাওয়ায় হইচই পড়ে যায়। পুলিশ তদন্ত করছে বটে, তবে চোর বা নেকলেস কোনোটারই খবর পাওয়া যায়নি। জটায়ুর উৎসাহে জল ঢেলে ফেলুদা ওকে জিজ্ঞেস করলো, ওই নেকলেসটা কার ছিল জানেন? মানে ওটা কিভাবে রায়বাড়িতে এলো সেটা যদি বলতে পারেন, আপনাকে স্মার্টফোন ব্যবহারের আর একটা আজব কায়দা শিখিয়ে দেব। এ কথা শুনে জটায়ু কেন, এমনকি আমিও হা হয়ে গেছি। এত কথা তো কাগজে লেখা নেই। ফেলুদা ফস করে একটা চারমিনার ধরিয়ে বলল, ওই নেকলেসটা হলো ঘসেটি বেগমের। অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার মাসির। ওই রায়বাড়ির এক পূর্বপুরুষ ওনাদের মুন্সি ছিলেন। পলাশী যুদ্ধের পরে সিরাজের কোষাগার লুট হয়েছিল, জানিস তো তোপসে। সেখান থেকেই সম্ভবত ওটা ঘসেটি বেগমের হাতে আসে। আর তিনি ওই মুন্সিকে ওই নেকলেসটা ইনাম দিয়েছিলেন কোনো বিশেষ এক গোপন কার্য উদ্ধারের জন্য। মানে আপনি কি করে এত? জটায়ুর সাথে সাথে আমিও ওই একই কথা ফেলুদাকে জিজ্ঞেস করতে বাধ্য হলাম। ফেলুদা তার এক পেশে হাসিটা ঠোঁটের ডগায় ঝুলিয়ে বলল, কাল রাত্রি 11টার পর একটা ফোন এসেছিল, মনে আছে তোর? রায়বাড়ির বর্তমান মালিক দেবীপ্রসাদ রায় আমার ক্লাস ফ্রেন্ড হাইকোর্টের অ্যাডভোকেট সুব্রত বোসের আপন মামা। ভদ্রলোক ওর কাছ থেকেই আমার খবর পান, আর এই চুরির কেসে সাহায্য চেয়ে আমাকে ফোন করেছিলেন। এতক্ষণে জটায়ু স্বস্তি পেয়ে বললেন, যা, সকাল থেকে যেরকম ভেলকি দেখাচ্ছেন
আমার তো সব গুলিয়ে যাচ্ছিল মশাই। সেই ঘুরঘুটিয়ার ঘটনার সময় একবার পলাশী জায়গাটায় যাওয়া হয়েছিল। সে সময় অবশ্যই জটায়ু যাননি আমাদের সঙ্গে, তাই এবারে জাফরগঞ্জের অভিযানে যে তিনিও থাকবেন আমাদের সঙ্গে সেটা আর বলে দেওয়ার দরকার হয় না। আমরা অবশ্যই ওর গাড়িতেই যাব। হরিপদবাবু কদিন ছুটি নিয়েছেন, তাই ফেলুদাই ড্রাইভ করবে। সামনের রোববার সকাল সকাল আমরা জটায়ুর বাড়ি পৌঁছে যাব, আর সেখান থেকে বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে ধরে সোজা NH-34। এর মধ্যে ফেলুদা একবার সর্দার শঙ্কর রোডে সিধুজাটার কাছে ঘুরে এসেছে। আমাদের দেখে বইয়ের ফাঁক থেকে একগাল হেসে সিধুজাটা বললেন, কি হে ফেলুচাঁদ, পসার বেড়েছে বলে তোমার তো আজকাল টিকিটিও দেখা যাচ্ছে না। সিরাজের সব ষড়যন্ত্রকারীদের কি দশা হয়েছিল সেটা বোধহয় আর একবার এই বুড়োর কাছ থেকে জানতে এসেছো, তাই তো? ফেলুদা সত্যি এর মধ্যে অনেক দিন সিধুজাটার কাছে আসেনি, তাই লজ্জা লজ্জা মুখ করে ঝোলা থেকে একটা আদ্যিকালের সংবাদ প্রভাকরের জুরজুরে এডিশন বের করে সিধুজাটার কাছে নামিয়ে রাখলো। আমি জানি হেদুয়ার কাছে একজন অ্যান্টিক বুক ডিলারের কাছ থেকে ফেলুদা মাঝে মধ্যেই পুরনো বইপত্র কিনে থাকে। এটাও সেখান থেকেই আনা। সিধুজাটার পুরনো খবর জমানোর শখ বলে ওকে এটা উপহার দেবে বলে কিনেছে। সিধুজাটার বাড়িতে বরাবর ভালো দার্জিলিং চায়ের চল। ফেলুদাও মকাই বাড়ির ফ্যান, কাজেই তিনজনের জন্য 3 কাপ চা আর মামলেটের ফরমায়েশ করে হাসি মুখে বলতে শুরু করলেন। ক্লাইভ গলায় খুর চালিয়ে মরে, নন্দকুমার মরে ফাঁসির দড়িতে, মির্জাফর কুষ্ঠ রোগে মরে, মোহাম্মদী বেগ পাগল হয়ে কুয়োয় ঝাঁপ দিয়ে, বক্সারের যুদ্ধের পর মুঙ্গেরের দুর্গ থেকে গলায় বস্তা বেঁধে জীবন্ত অবস্থায় ছুঁড়ে ফেলে দুর্লভ রায়কে খুন করে মীর কাসিম, আর সিরাজের মাসি ঘসেটি বেগমকে জিঞ্জিরা প্রাসাদের নজরবন্দি রেখে একদিন বুড়িগঙ্গায় ডুবিয়ে মারে মিরন। এই সবই তো তোমার জানা নিশ্চয়ই। সিধুজাটা এই বলে ফেলুদার দিকে একবার তাকালেন। ঘটনাগুলোর কিছু কিছু আমিও জানলেও সিধুজাটার মুখ থেকে আরেকবার শুনে নিতে দিব্যি লাগছিল। চা খেতে খেতে ফেলুদা বলল, কিন্তু এত কটা লোক ষড়যন্ত্রে লিপ্ত হলেও দাগ লাগলো শুধু মির্জাফরের গায়ে। এক্ষেত্রে ইতিহাসটা একটু বেশি একপেশে হয়ে গেল না? সে তো গিরিশ ঘোষের সিরাজদৌল্লা নাটক পড়ে ফেলু, নইলে কেষ্টকরের কেষ্টচন্দর, সুতানুটির হুজুরি মল আর শোবাজারের নবমুন্সিরও তো রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়েছিল হে। সিধুজাটা একগাল হেসে বললেন, ঘসেটি বেগমের জড়োয়ার খোঁজে নেমেছ তো? এর জন্য তোমায় পলাশী ষড়যন্ত্রের ইতিহাসটাও একবার ভালো করে জেনে রাখতে হবে বই কি। আমরা দুজনেই অবাক, তবে ফেলুদা সঙ্গে সঙ্গে একগাল হেসে নিজের অপ্রস্তুত ভাবটাকে স্বাভাবিক করে নিয়ে স্বাভাবিক গলায় বলল, সেই জন্যই তো আপনার কাছে আসা। সিধুজাটা একগাল হেসে বইয়ের তাক থেকে গোটা কত পুরনো বই নামিয়ে ফেলুদার হাতে দিয়ে বললেন, তথাস্তু। এই নাও ফেলু, এতে জাফরগড়ের রায় বাহাদুর দীনদয়াল রায়ের ব্যাপারে অনেক খবর পাবে। ভদ্রলোক পলাশির পরে নিমকের দেওয়ানি হয়ে প্রথমটায় খুব বড় লোক হয়েছিল। তারপর সেসব ছেড়ে ইংরেজ কোম্পানির যত বড় বড় বাসভবন আপিস টাপিস তৈরি হচ্ছিল তাতে ইমারতি দ্রব্য সাপ্লাইয়ের ব্যবসা ফাঁদের। 4 পুরুষ ধরে ওরা যা টাকা করেছে তাতে আরও 4 পুরুষ বসে খাওয়ার কথা। শনিবার রাতের মধ্যেই ফেলুদা পলাশির যুদ্ধ ও সিরাজের বিরুদ্ধে করা ষড়যন্ত্রের ব্যাপারে সিধুজাটার বাড়ি থেকে আনা বইগুলো সব পড়ে ফেলল। আবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়াম সহ ন্যাশনাল লাইব্রেরি আর এশিয়াটিক সোসাইটি থেকেও 12-2 ঢু মেরে এসেছে। মোটামুটি হোমওয়ার্ক না করে ফেলুদা কখনো কাজে হাত দেয় না, এবারেও তাই করলো। এর মধ্যে জটায়ু প্রত্যেক দিন 2 বার করে ফোন করে এসব খবর শুনে উত্তেজনায় লাফাচ্ছেন। উনি সিরাজের ব্যাপারে এতটা জানতেন না, তাই শুনছেন আর বারবার করে মিরাকিউলাস মিরাকিউলাস বলে উঠছেন থেকে থেকে। ওর মতে এত কটা অপঘাত মৃত্যু যখন ঘটেছে তখন এই ব্যাপারটায় কোনোভাবে ভূত প্রেতের যোগ থাকাটাও বিচিত্র নয়। ব্যাপারটা এক্ষেত্রে লালমোহনবাবু যে খুব একটা ভুল বলেননি সেটা অবশ্য একেবারে রহস্যের শেষটায় বোঝা গেছিল। ঘসেটি বেগম নবাব আলীবর্দী খাঁর জ্যেষ্ঠ কন্যা, আসল নাম মেহেরুন্নেসা। নবাব আলীবর্দী খাঁ তার 3 মেয়েকেই তার বড় ভাই হাজি আহমেদের 3 ছেলের সঙ্গে বিবাহ দেন। ঘসেটি বেগম নিজে ছিলেন নিঃসন্তান।
এদিকে মেজ বোন আমিনা বেগমের ছেলে সিরাজের প্রতি দাদুর নির্লজ্জ পক্ষপাতিত্ব আর তার ফলে হঠাৎ করে নবাবী মসনদে বসে পড়াটা তিনি মন থেকে মেনে নিতে না পেরে তার ছোট বোনের ছেলে পূর্ণিয়ার জায়গিরদার শওকত জঙ্গকে দত্তক নিয়ে বসলেন আর সিংহাসন দাবি করে ঘোট পাকাতে থাকলেন। এদিকে আলীবর্দীর প্রধান সেনাপতি মির্জাফরও সিরাজদৌলার মসনদ লাভে স্বস্তিবোধ করেননি। ঘসেটি গোপনে তখন মির্জাফরের সাথে একটা মিত্রতা গড়ে তোলেন। সিরাজের বিরুদ্ধে চক্রান্তের স্বার্থে তিনি প্রচুর অর্থ প্রদান করেছিলেন। এরপর ব্যবসায়ী জগৎ শেঠ ও উর্মিচাঁদের সাথে মিলে ঘসেটি ও মির্জাফরের সাথে সিরাজ বিরোধী ষড়যন্ত্রে যোগ দেন। গাড়ি চালাতে চালাতেই ফেলুদা আমাদের ঘসেটি বেগমের সম্পর্কে একটা বেসিক ধারণা দিয়ে দিচ্ছিল। এসব শুনে উত্তেজিত গলায় লালমোহনবাবু বললেন, সারা জীবন মির্জাফরকেই বদমাইশ জেনে এসেছি, আজ প্রথম জানলাম মশাই এই সিরাজের মাসির কথা। কৃষ্ণনগরের কাছে একটা মিষ্টির দোকানে আপাতত দাঁড়ানো হয়েছে। এখানে দেখছি বিখ্যাত সরভাজা আর সরপুরিয়া বিক্রি হচ্ছিল। তা তো খাওয়াই হলো, তার সাথে সাথে গরম হিঙের কচুরি আর ছোলার ডালটাও দিব্যি লাগলো। ভাত জাংলা ছাড়িয়ে পূর্ব দিকের রাস্তা ধরে প্রায় 70 কিলোমিটার গেলেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। দেবপ্রসাদ বাবুকে ফেলুদা আগে থেকেই ফোন করে বলে দিয়েছিল যে আমাদের পৌঁছতে পৌঁছতে বেলা 11টা বেজে যাবে। কাজেই পথে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। 250 বছরেরও বেশি যুগ পরে সেদিনের পলাশি প্রান্তর ভেবে আজকে যদি একটা ফাঁকা মাঠ আর তাতে সারি সারি পলাশ গাছের বাগান দাঁড়িয়ে আছে ভেবে থাকেন, তবে কিন্তু ঠকতে হবে মশাই। এমনকি সেই বিখ্যাত আম বাগানটাও আজ আর নেই। জটায়ুকে উদ্দেশ্য করে ফেলুদা কথাটা বলে একটা চারমিনার ধরালো। এই জাফরগঞ্জ জায়গাটা পলাশি থেকে 30 কিলোমিটার দূরে। ফেলুদা বলল সব ঠিকঠাক মিটে গেলে ফিরতি পথে আমাদের ওই জায়গাটা ঘুরিয়ে আনবে। এদিকটায় আগের রাত্রে বৃষ্টি হয়েছে তা বোঝা যাচ্ছে। আস্তে আস্তে রাস্তায় জল আর কাদা দুটোই দেখতে পেলাম। আকাশের মুখ আজও ভার। জটায়ু বললেন, আচ্ছা ফেলুবাবু, ওই গয়নাটা মানে ইয়েটা যেটা চুরি গেছে তার কত প্রাইস এক্সপেক্ট করছেন? গাড়ি স্টার্ট দিতে দিতে ফেলুদা বলল, মণিমুক্তের কথা না হয় ছেড়েই দিন, অ্যান্টিক পিস হিসেবে ধরলেও কম করে 1 কোটি হলেও আশ্চর্য হব না। গাড়িটা একটা গর্তের উপরে পড়ে জোরসে ঝাঁকুনি দেওয়ায় কোটি? এর বেশি জটায়ুর মুখ থেকে আর একটা এক্সট্রা শব্দও বেরোলো না। এরপর ফেলুদা লালমোহনবাবুকে এইসব অ্যান্টিক জিনিস আর তার মূল্য সম্পর্কে একটা ছোটোখাটো লেকচার দিতে দিতে আমরা ভাতজাংলা মোড় ছাড়িয়ে ডান দিকের রাস্তা ধরলাম। রায়বাড়ি পৌঁছতে বেলা 11:30 বেজে গেল। মাঝখানে কিছুটা রাস্তায় গত রাতের বৃষ্টিতে কাদা হয়ে যাওয়ায় গাড়ি স্পিডে চালানো যাচ্ছিল না। আমি ট্যাবের নোটপ্যাডে এ যাবৎকাল যেটুকু ইনফরমেশন পেয়েছি তা নোট করে রেখেছি। লালমোহনবাবু অবশ্য তার স্মার্টফোনটাকে কলকাতায় রেখে এসেছেন। তিনি খুব গম্ভীরভাবে আমায় বোঝালেন যে আপাতত তার কাছে ঘসেটি বেগমের জড়োয়ার কেসটাই এখন প্রায়োরিটি। নতুন ফোনটা তার সাথে থাকলে তিনি ডিফোকাসড হয়ে যেতে পারেন। বিশাল জমিদারি কম্পাউন্ড পার করে পোর্টিকোর নিচেই দেবীপ্রসাদ বাবু আমাদের জন্য অপেক্ষা করছিলেন। এরকম বাড়ি আগেও আমরা দেখেছি। উত্তর কলকাতার আর 5টা সাবেকি বড়লোক জমিদার বাড়ির মতোই এই জাফরগঞ্জের রায়বাড়ি। সেকালের বড় বড় করিন্থিয়ান থামের বেশ কয়েকটা ভগ্নপ্রায় হয়ে গেলেও যেটুকু আছে সেটুকু যে ভালোই মেনটেন হয় তা বোঝা গেল। আলাপ পর্ব সেরে আমরা বৈঠকখানার অতিকায় ভিক্টোরিয়ান কোচে এসে বসলাম। সাথে সাথে পেস্তা আর মালাই শরবত আর গাওয়া ঘিয়ে ভাজা নিমকি, নারকেলের তক্তি আর মোহনভোগ এসব এলো। দেবীপ্রসাদবাবু আমাদের বললেন এইসব খাবার নাকি সব পুজো উপলক্ষেই বাড়িতে বানানো। জল খাবারের সদ্ব্যবহার করতে করতেই ফেলুদা কাজের প্রসঙ্গে চলে এলো। ভদ্রলোক যেন আলোচনার জন্য একরকম প্রস্তুতি ছিলেন। উনি বললেন, আমরা হলাম 3 ভাই আর আমাদের বন্টন নেই। আমার পেপার মিলের ব্যবসা। মেজ ভাই শিবপ্রসাদ বিলেতে ডাক্তারি করে, আর ছোট ভাই অখিল প্রসাদ একসময় মোহনবাগানের হয়ে হকি টকি খেলেছেন। তিনি ছিলেন অবিবাহিত। এই সেরিব্রাল স্ট্রোকে এই 2 বছর আগে তিনি হঠাৎ মারা যান। এই দেখেন। এই টেবিলের ওপর রাখা একটা ব্রাউন রঙের খামের মধ্যে থেকে একটা ফটোগ্রাফ বের করে আমাদের দিকে এগিয়ে দিলেন। এটাই ওই বিখ্যাত নেকলেসটার ছবি। একটু হেসে উনি বললেন, আসলে 90 সালে সেই কলকাতার 300 বছরের সময় একটা এক্সিবিশনে এটা ডিসপ্লে করার পর থেকেই বন্ধু বান্ধবরা সবসময় একবার দেখতে চাইতো, তাই এই ব্যবস্থা। অবশ্য এই ছবির একটা করে কপি ভিক্টোরিয়া মেমোরিয়াল আর হাজারদুয়ারি মিউজিয়ামেও দেখতে পাবেন। জড়োয়ার নেকলেসটার পুরোটাই অসংখ্য ছোট ছোট হিরে দিয়ে সাজানো।
মধ্যেখানে একটা গোলাপের মোটিভ বসানো আছে। ফেলুদা দেখে বলল, ওগুলো বার্মিজ চুনির। আর সবচেয়ে দেখবার জিনিসটা হলো ফুলটার একেবারে মধ্যেখানে বসানো একটা খাঁচকাটা কমল হিরে। পুরো ব্যাপারটাই যাকে বলে অভাবনীয়। ফেলুদা ছবিটা নিয়ে অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে ছবিটা দেখলো। তারপর দেবীপ্রসাদ বাবুকে সরাসরি জিজ্ঞেস করলো, এর ভ্যালু তো কয়েক কোটি টাকা হবে, তাই না? আপনি এ ব্যাপারে বাড়ির কাউকে সন্দেহ করছেন নাকি? মানে এটা তো খুব একটা বাড়ির বাইরে বের হয় না বললেন, মানে আপনাদের এই রায় বাড়িতে সবার নিশ্চয়ই গয়নাটার প্রতি একটা... ফেলুদার প্রশ্নে দেবীপ্রসাদ বাবু হঠাৎ যেন একটু চমকে উঠে বললেন, মেজ ভাই শিবপ্রসাদ আর তার বিদেশিনী স্ত্রী সোফিয়া শেষবার এখানে এসেছিল সেই 99-এর জুলাই বোধহয়। এখানে বলে রাখা দরকার, আমাদের রায়বাড়ির কুলদেবতা হলেন যমেশ্বর শিব। এই পুরো শ্রাবণ মাসের 4টি বা 5টি সোমবার জুড়ে এ বাড়িতে শিবের একটা বিশেষ পুজো চলে। এটা অবশ্য আমার সেই প্রপিতামহ দীনদয়াল রায়ের সময় থেকে চলে আসছে। এই বাড়িও তো ওই আমলেরই। আর সেই অনুষ্ঠানের জন্যই এখন আমি, আমার স্ত্রী, 2 ছেলে, তাদের পরিবার, এছাড়া 4 জন চাকর ও এস্টেটের ম্যানেজার মিলিয়ে এখানে জোনা 10 লোক আছে। অন্য সময় তো বাড়ি খালিই পড়ে থাকে, ম্যানেজার আর চাকরদের জিম্মায়। বেশ বেশ, তবে ওই গয়নাটা কে ব্যবহার করতেন? আপনার স্ত্রী? ফেলুদা আবার ভদ্রলোককে পাল্টা প্রশ্ন করলো। দেবীপ্রসাদ বাবু এবারে একটা পাকানো কাগজে হাতে লেখা কুলজি আমাদের সামনে মেলে ধরলেন। তারপর বললেন, এই হলো আমাদের বংশ তালিকা। ভাগ্যের পরিহাসে আমাদের পূর্বপুরুষ সিরাজ বিরোধী চক্রান্তের একটা অংশে জড়িয়ে পড়েন। দীনদয়াল রায় ছিলেন কাশিমবাজারের সেরস্তাদার। লর্ড ক্লাইভের সাথে নবাবের আলোচনায় মধ্যস্থকারী হিসাবে যে আরমানি খোঁজা পেট্রুস আরাটুন সাহেব ছিলেন, তার সুনজরে পড়ে যান তিনি। সাহেবের সুপারিশে রাতারাতি কাশিমবাজার থেকে মুর্শিদাবাদে আনা হয় তাকে। আসলে সিরাজের তৎকালীন সেরাস্তা আর কোষাগারের ধন সম্পদের একটা মোটামুটি হিসাব জানার জন্যই স্বয়ং ঘসিটি বেগমের মতিঝিল প্রাসাদে তার তলব পড়ে। আস্তে আস্তে নিজের উপস্থিত বুদ্ধি আর কর্মদক্ষতার জোরে দীনদয়াল মতিঝিলের অন্দরমহলে একটা বিশাল জায়গা করে নেন। পলাশির পর সিরাজের মৃত্যু হলে তার সাথে সাথে বেগম মহলের অন্য সবকটি নবাবের অনুগামীদের মির্জাফর এক রাতে খাবারের সাথে বিষ খাইয়ে মেরে ফেলেন। সেই সময় ঘসিটি বেগম একদিন হঠাৎ জানতে পারেন যে নবাবের একটি পুত্র সন্তান এখনো জীবিত রয়ে গেছে। যদিও সেই ছেলে কোনো বেগমের নয়, সে ছিল এক বাইজির গর্ভজাত। তবুও শত্রু শেষ রাখতে নেই বলে ঘসিটি বেগম ছেলেটিকে রাতের বেলায় হীরাঝিল থেকে লেঠেল দিয়ে চুরি করিয়ে এই দীনদয়ালের হাতে তুলে দেয়, আর বলে দীনদয়ালের কাজ হবে একে সম্পূর্ণভাবে গোপনীয়তার সাথে নিজের বাড়িতে একে লুকিয়ে রাখা, যতদিন না উনি ঢাকা থেকে ফিরে আবার মুর্শিদাবাদ আসছেন। আর এই কাজের জন্য নিজের একটি জড়োয়ার হার গলা থেকে খুলে দীনদয়ালকে ইনাম দেন। কিন্তু দুর্ভাগ্য এই যে ঘসিটি বেগমের আর মুর্শিদাবাদে ফেরা হয়নি। শোনা যায় মির্জাফর আর মিরন ষড়যন্ত্র করে বুড়িগঙ্গায় নৌকাডুবি করিয়ে একদিন ঘোষেটিকেও খুন করে। আর সেই ছেলেটার কি হলো? সে ছেলে দীনদয়ালের কাছেই থাকতো, কিন্তু পলাশির যুদ্ধের পালাবদলের কয়েক মাসের মধ্যে ভেদভূমিতে সেই ছেলেটিরও একদিন অকাল মৃত্যু হয় বলে শোনা যায়। সেই থেকে ওই নেকলেসটি এ বাড়িতেই থেকে যায়। তবে এটা এ বাড়ির কোনো সদস্যের জন্য ব্যবহার করার হুকুম দীনদয়াল দেননি। পলাশির যুদ্ধে পরবর্তীকালে তিনি নেমক মহালের দেওয়ানি করে বিস্তর টাকা রোজগার করে এই বাড়ি আর জম্মেশ্বরের মন্দির দুটি প্রতিষ্ঠান করেন। একবার একটি স্বপ্নাদেশ পেয়ে দীনদয়াল শ্রাবণ মাসের শেষ সোমবারে পট্টযোগিনী তন্ত্রমন্ত্রে জম্মেশ্বরের সাথে দেবী কিরিটেশ্বরীর বিবাহ অনুষ্ঠানে এক বিচিত্র পূজার পত্তন করেন। আর সেই পূজায় জম্মেশ্বর মহাদেব ওই গহনাটি প্রত্যেকবার যৌতুক হিসাবে দেবী কিরিটেশ্বরীকে উপহার দেয় বলে কথিত। অবশ্য গয়নাটি তার আগেই যবন রমণী ব্যবহার করত, আর গলায় থাকতো বলে সেটা আগেভাগেই পুজো করে ওটাকে দেবকার্যে ব্যবহার করার জন্য রীতিমতো শাস্ত্র মতে পুজো করে শুদ্ধ করে নেওয়া হয়েছিল। তাই এই রকম রীতি সেকাল থেকে এখনো চলে আসছে। কাজেই ওই জিনিসটা বছরেই একবার করেই লকার থেকে বাইরে আসে, আর পুজো হয়ে গেলে আবার লকারে ফিরে যায়।
কথায় কথায় বেলা হয়ে গেছে দেখে দেবীপ্রসাদ বাবু একজন চাকরকে ডেকে আমাদের ফ্রেশ হয়ে আসার জন্য অতিথিশালার দুটি ঘর খুলে দিতে বললেন। বেলা 2টোর পর ডাইনিং রুমে খাওয়ার সময় বাকি সকলের সাথে আলাপ পরিচয় করিয়ে দেবেন বলে দেবীপ্রসাদ বাবু ভেতরে চলে গেলেন। আর আমরাও স্নান টান সেরে রেডি হওয়ার জন্য চাকরটির সাথে অতিথিশালার দিকে রওনা হলাম। খাওয়ার ঘরটা রীতিমতো বড়, হোটেলের ব্যাংকোয়েট হলের মতন। দীনদয়ালের আমন্ত্রণে নাকি একদা কর্নেল ওয়াটসন সাহেব পুজোর সময় এখানে এসে নিমন্ত্রণ খেয়ে গেছেন। দেবীপ্রসাদ বাবুর 2 ছেলের একজন ওভারসিজ ব্যাংকের ম্যানেজার, নাম দেবকুমার রায়। তার স্ত্রী মঞ্জুলা একটি কনভেন্ট স্কুলের ইংরেজির শিক্ষিকা। ওরা নিঃসন্তান। ছোট ছেলে দেবমাল্য বাবার সাথেই পেপার মিলের কারবার সামলান। ওর স্ত্রী সুদেশনার কলকাতার নিউ আলিপুরে একটি বুটিকের দোকান আছে। ওদের একটিই মেয়ে, তুলতুলির বয়স বছর 7 হবে। এছাড়া রয়েছেন দেবীপ্রসাদ বাবুর স্ত্রী, এবাড়ির গৃহিণী জয়শ্রী দেবী। সবার সঙ্গে আলাপ পরিচয় হতে সময় লাগলো ঝাড়া 10 মিনিট। তারপর খাওয়া দাওয়ার পর্ব মিটতে লাগলো আরো 1 ঘন্টা। পুজোর সময় বলে এখন এখানে সবই নিরামিষ রান্না, তা হলেও খেতে দিব্যি লাগলো। বাঙালি রান্নার নিরামিষেও যে এত রকমের ভ্যারাইটি হতে পারে সেটা আমার জানা ছিল না। খাওয়া দাওয়ার পর্ব মিটলে ফেলুদা আমাদের আসার কারণটা সবাইকে খুলে বলল। আর এও বলল যে সে একবার সকলের সাথে আলাদা আলাদা করে কথা বলতে চায়। এমনকি বাড়ির ম্যানেজার আর চাকর বাকরদের সাথেও ওর একান্তে কথা বলাটা জরুরি। জয়শ্রী দেবী হাত জোর করে ফেলুদাকে বললেন, আপনাদের কথা এত শুনেছি, কি আর বলবো। ওরম একটা জিনিস বাড়ি থেকে উধাও হয়ে গেল। ঠাকুর দেবতার রোষের হাত থেকে বাঁচলে হয়। আর 4 দিন পর সেই পুজো। এর মধ্যে ওটা না পেলে পুজোয় বিশাল খুঁত হয়ে যাবে। বুঝতেই পারছেন, বয়স হচ্ছে আমাদের। স্বামী, 2 ছেলে, 2 বৌমা, নাতিটাকে নিয়ে আমার সংসার। ভদ্রমহিলা কথা বলতে বলতে মুখে আঁচল চাপা দিয়ে কান্নার ভাবটা আড়াল করলেন। সবার সাথে আলাদা আলাদা করেই ফেলুদা কথা বলল। আমি এক এক করে কি হলো সেটা লিখছি। প্রথমে এলো দেবকুমার বাবুর পালা। এই ব্যাপারটায় আপনার মা বোধহয় সব থেকে বেশি শকড, তাই না? শুধু মা কেন, আমরা সবাই। বুঝতেই পারছেন, একটা রিলিজিয়াস সেন্টিমেন্ট জড়িয়ে আছে। আর তাছাড়া ওই রকম একটা অ্যান্টিক পিস। ওটা তো ওভারসিজ ব্যাংকের লকারেই থাকতো নিশ্চয়ই। সেটাই তো স্বাভাবিক। তবে কলকাতার কোনো ব্রাঞ্চে নয়, ওটা জাফরগঞ্জের কাছে কৃষ্ণনগরের ব্রাঞ্চেই জমা রাখা হতো। এমনিতেও কলকাতা থেকে ওটা এতটা পথ বয়ে নিয়ে আসাটা বেশ রিস্কি। সেদিন লকার থেকে ওটা কে আনতে গিয়েছিল, আপনি কি? হ্যাঁ, ব্রাঞ্চ ম্যানেজার আমার ব্যাচমেট, কাজেই আমিই গেছিলাম আনতে। ওটা শেষবারের মতো আপনি কবে চোখে দেখেছেন? ওই তো লকার থেকে নিয়ে এসে মায়ের হাতে দিয়েছি, ব্যাস। বুঝতেই পারছেন, যতক্ষণ ওটা হাতে থাকে একটা টেনশন তো থেকেই যায়। এরপর ছোট ছেলে দেবমাল্য এলেন। উনি আর ওর স্ত্রী ঘটনার দিন বিকালে এসেছেন। কাজেই জড়োয়ার নেকলেসটাকে এবারে আর চোখে দেখার সুযোগ ঘটেনি। ওরা আসার আগেই নেকলেসটা উধাও হয়ে গেছে। তবে সুদেশনা দেবী বললেন, ওই দিন রাতে শুতে যাওয়ার আগে হঠাৎ একটা ছায়ামূর্তিকে বারান্দার ওপাশে এক ঝলক দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে স্বামীকে ডেকে আনতে আনতে অবশ্য আর কাউকে দেখতে পাননি। সুদেশনা দেবী জানালেন যে উৎকণ্ঠার আশঙ্কায় সেটা উনি দেবমাল্য বাবু ছাড়া আর কাউকেই জানাতে পারেননি। দেবকুমার বাবুর স্ত্রী মঞ্জুলা দেবীকে দেখলাম এই ব্যাপারটায় একটু যেন বেশি ভয় পেয়ে গেছেন। কথায় কথায় ভদ্রমহিলা ফেলুদাকে তো বলেই ফেললেন, আমি ওকে কতবার ওভারসিজ ব্যাংকে গয়নাটা রাখতে মানা করেছিলাম। শেষমেশ কখনো এই বিশ্রী ব্যাপারটা হলে সবাই ওকেই দোষ দেবে। ও শোনেইনি। ফেলুদা ওনাকে আশ্বস্ত করে বলল, কিন্তু ওটা তো বাড়িতে আসার পর হারিয়েছে। এতে আপনার স্বামী দায়ী হবেন কেন? বরং কলকাতা থেকে ওটা সঙ্গে করে আনাটা আরো বেশি রিস্কি হয়ে যেত না? বাড়ির সবার সাথে কথা বলার পর ফেলুদা ম্যানেজার প্রমোদ বাবুর সাথে বাগানে পাইচারি করতে করতে কথা বলছিল। জানা গেল উনি প্রায় 20 বছর এখানে ম্যানেজারি করছেন। কাছেই একটা গ্রামে থাকেন। সকাল 8টায় কাছারিতে আসেন আর বিকেল 4টেই ফিরে যান। ফেলুদা নেকলেসটার ব্যাপারে জিজ্ঞেস করায় উনি বললেন, বাবু, অত সব কি আর আমি জানি? তবে ওসব হলো পাপের জিনিস, একদিন না একদিন সেটা যেতই। ঘরে ফিরে এসে ফেলুদা কপালে ভাঁজ ফেলে 4 মিনার ধরিয়ে বলল, সোমবারের আগে ওটা যে করেই হোক বার করতে হবে, বুঝলি?
জটায়ু বললেন, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না মশাই। ফেলুদা একটু গম্ভীর হয়ে বলল, আপনার মাথা দিয়ে আমি তদন্ত চালাই কি? কাজেই আপনার অত ভাববার কিচ্ছু নেই। তার চেয়ে আপনারা দুজন বরং এই বাড়ির আশপাশটা একটু সার্ভে করে আসুন। বিশেষ কিছু দেখতে পেলে বলবেন। আমি এখন একটু একা বসে ভাবতে চাই। অগত্যা আমি আর লালমোহনবাবু বাড়ির ভিতর মহলের দিকে টানা বারান্দা দিয়ে হাঁটতে লাগলাম। বিশাল অট্টালিকা, কড়িবড়গার ছাদ, আর দেওয়ালে অজস্র খোপকাটা কুলুঙ্গি। এক সময় ওখানে পিদিম জ্বালানো হতো বোঝাই যায়। প্রায় 17টা ওরকম কুলুঙ্গি আছে দেখলাম। পুরু মোটা চুনসুরকির দেওয়াল বলে বাড়ির ভিতরটা একটু ঠান্ডা। উত্তরের ঘরগুলোই এখন ব্যবহার হয়। একদম শেষের ঘরটায় দেবমাল্যবাবুরা আছেন। তুলতুলিকে দেখলাম মালির সাথে বাগানে বেড়াতে বেরিয়েছে। উত্তরের শেষ প্রান্তে একটা বড় দিঘি। একসময় এটা বোধহয় স্নানের ঘাট ছিল, এখন অবশ্যই জঙ্গলে ঝোপঝাড়ে আর পানায় ভর্তি। লালমোহনবাবু দেখে বললেন, বুঝলে তপেশ, নবাবী আমলের ওই পুকুরেই যত খুন খারাপি করে নিশ্চয়ই সব নরকঙ্কাল পুঁতে রাখতেন দীনদয়াল। সুদেশনা দেবীর দেখা ওই ছায়ামূর্তির ব্যাপারটা ভুলো না কিন্তু। ফেলুদা কখন আমাদের পিছন পিছন এসে দাঁড়িয়েছে টেরই পাইনি। একটা চারমিনার ধরাতে ধরাতে বলল, 12 আনা গুটিয়ে এনেছি রে তোপসে। খালি দুটো ব্যাপারে শিওর হলেই কেল্লা ফতে। লালমোহনবাবু চোখ কপালে তুলে বললেন, সে কি মশাই, এর মধ্যে একটু খুলে বলুন তো। ঝকঝকে হাসিটার সাথে ধোয়ার রিং ছাড়তে ছাড়তে ফেলুদা বলল, ক্লাইম্যাক্স তো আজকে রাতেই মশাই, ততক্ষণ ধৈর্যটা একটু ধরুন। ফেলুদা হঠাৎ কি মনে করে বাড়ির সবাইকে তাদের কটি রেইনকোট আছে তা যেন তাকে একবার দেখানো হয় বললেন। সে কথা শুনে জটায়ু বললেন, তোমার দাদা রাত্রের অ্যাকশনের সময় বৃষ্টির হাত থেকে সেফটি চাইছে আর কি। চাকর এসে খবর দিল এ বাড়ির কারোর রেইনকোট নেই। তাও একটা অবশ্যই পাওয়া গেল, সেটা আবার অনেক পুরনো আর স্থানে স্থানে ফেটে যাওয়া। এখন আর ব্যবহার হয় না বললেই চলে। আসলে প্রমোদবাবুই আগে ওখানা ব্যবহার করতেন, তাই তিনিই কাছারি বাড়ি থেকে সেটাকে ফেলুদার কাছে এনে দিয়ে চলে গেলেন। রেনকোটটার অবস্থা সত্যিই শোচনীয়। বাঁ হাতের নিচটা বোধহয় ইঁদুরে কেটে দিয়েছে। ফেলুদা ওটা হাতে নিয়ে অনেকক্ষণ নেড়ে চেড়ে দেখল, তারপর দুবার নিজের মনে বলে মাথা নাড়তে লাগলো। রাতের ব্যাপারটাও ও বাড়ির কাউকে জানানো হয়নি। খালি বিকেলে চা খেতে খেতে ফেলুদা দেবীপ্রসাদ বাবুকে বলল, কাল সকাল 10টার সময় সবাই যেন বৈঠকখানায় হাজির থাকেন। দেবীপ্রসাদ বাবুর মুখে একটা আশার আলো জ্বলে আবার হঠাৎ নিভে গেল। ফেলুদাকে ভদ্রলোক শুধু একবার বললেন, জড়োয়ার ব্যাপারটা আশা করি সব রকম স্বাচ্ছন্দ্যতা আপনি মান্য করবেন। সেটা অপ্রিয় সত্য হলেও জানাতে দ্বিধা করবেন না। ফেলুদা একটু হেসে বলল, প্রকৃত সত্যটাকে জানানোই তো আমার পেশা মিস্টার রায়। অবশ্য তার সাথে বাড়ির সম্মানটাও আমার কাছে ঠিক ততটাই জরুরি। সোমবার দিন পুজোর পর বিকেলে শখের যাত্রা আসর বসেছে নাট মন্দিরে। স্থানীয় একটা দল দক্ষযজ্ঞ পালাটা করছে। এটা নাকি বহু বছরের রেওয়াজ। আগে কবির লড়াই, বাইজি নাচ, নাম সংকীর্তন সেসবও হতো। এখন অবশ্যই শুধু একদিনই যাত্রা হয়। আমি আর লালমোহনবাবু নাট মন্দিরের এক পাশে বসে যাত্রার মহড়া দেখছিলাম। ফেলুদা তখন, শোন, তোরা বরং এখানেই থাক, আমি একটু ঘুরে আসছি বলেই ধাঁ করে কোথায় চলে গেল। জটায়ু গম্ভীর গলায় বললেন, এইবারটা তোমার দাদার ডিসেকশনের মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। ভদ্রলোক উত্তেজনার চোটেই বোধ হয় ডিডাকশন বলতে চেয়ে ডিসেকশন বলে ফেলেছেন। খানিক পরে আমাদের পাশে রায়বাড়ির ম্যানেজার প্রমোদবাবু এসে বসলেন। এই যাত্রা দলে ওর ছোট ছেলে কিঙ্কর ফিমেল লিড মানে দক্ষ কন্যা সতীর রোলে অ্যাক্টিং করছে। সে কথাই বলেছিলেন আমাদের। তার নাকি আশেপাশের গ্রাম থেকেও ডাক আসে। গতবার বড় কর্তা মানে দেবীপ্রসাদ বাবু সীতার বনবাস পালায় ওর অভিনয় দেখে নাকি ওকে মেডেল দিয়েছিলেন। আমাদের সাথে নানা বিষয় গল্প করতে করতে ক্রমশ এ বাড়ির পুরনো দিনের কথা উঠল। এ কথা সে কথার পর প্রমোদবাবু গলাটা খাদে নামিয়ে নিয়ে বললেন, ছোটবেলায় শুনেছি যখন এ বাড়িতে কোনো দুর্যোগ ঘনিয়ে আসে তখন নাকি সাদা কাপড় পরা এক নারী মূর্তিকে এ বাড়ির আনাচে কানাচে ঘুরতে দেখা যায়। লোকে কানাঘুষো বলে থাকে এ নাকি সেই ঘোষেটি বেগমেরই আত্মা। তা এবারেও নাকি। কথাটা শেষ হলো না, কারণ দেবমাল্যবাবু সিগারেট ধরাতে ধরাতে নাট মন্দিরের দিকেই আসছেন দেখা গেল।
আপনার দাদাকে দেখছি না যে, তা তদন্ত কদ্দূর এগোলো? সোমবারের মধ্যে ওটা না পেলে মানে কেলেঙ্কারির এক শেষ। উনি একটু হাঁটতে গেছেন, বোধহয় সিগারেট ফুরিয়েছে। জটায়ুর সময়ে সময়ে স্মার্টনেসটা কিন্তু বেশ কাজেই দেয়। আরে ধুর, নিজে গেলেন কেন? এত কটা চাকর বাকর আছে যখন। বলতে বলতেই যেমন এসেছিলেন তেমনি আবার অন্দরমহলের দিকে ফিরে চলে গেলেন। জটায়ু ফিসফিস করে বললেন, এই ভদ্রলোকটিকে প্রথম থেকেই একটু ইয়ে ঠেকছে। বলা বাহুল্য, এই ইয়ে লাগার কোনো যুৎসাই কারণ তিনি ব্যাখ্যা করতে পারলেন না। ফেলুদা অবশ্য আধ ঘন্টার মধ্যেই ফিরে এলো। প্রমোদবাবুর কাছে আমরা দুজনে যা যা কথাবার্তা শুনলাম সেটার সঙ্গে সঙ্গে ওকে ব্রিফ করলাম। সবটুকু শুনে টেনেও বলল, যাক, ওই একটা ব্যাপারই একটা খটকা গিয়েও যাচ্ছিল না, এতক্ষণে নিশ্চিত হওয়া গেল। ফেলুদার ভাবভঙ্গি দেখে এটা পরিষ্কার যে এখন ওকে ঘাটালেও ও মুখ খুলবে না। কিন্তু এও বুঝতে পারলাম ওর মধ্যে আগের কনফিডেন্সটা ফিরে এসেছে। রাতের খাওয়া দাওয়ার পর ঘরে ঢুকে জটায়ু কি কারণে অনেকক্ষণ চুপ করে বসেছিলেন। হঠাৎ একটু পরে আমায় বললেন, জানো ভাইয়া তপেশ, আমাদের সেই এথিনিয়াম স্কুলের বাংলার মাস্টার মশাই বৈকুণ্ঠ মল্লিক পলাশির যুদ্ধ নিয়েও কি অসাধারণ একটা পদ্য লিখেছিলেন। বলেই চোখ বুজে টুজে যাত্রার ঢঙে বলতে শুরু করলেন, ভেবে দেখো গর্জিছে কামান সকল, সেথায় দাঁড়ায় আছে সৈন্য নকল, কেহ চুপ কেহ ধীর কেহ আছে স্থির, স্বাধীনতা খোয়া গেল পায়েতে জঞ্জির, ঘোর কলি নহে সত্য কি দাপর, সিরাজের গদি পরে কুট মির্জাফর। ভদ্রলোক দেখছি নবীনচন্দ্র সেনের পলাশির যুদ্ধ পরে নিজেকে আর সামলে রাখতে পারেনি। ফেলুদার টিপ্পনিটা লালমোহনবাবু সম্পূর্ণ অগ্রাহ্য করে আবার পরের লাইনগুলো বলতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় দরজায় দুটো টকটক করে টোকা পড়ল। কিন্তু দরজা খুলতে বাইরে কিন্তু কাউকে দেখা গেল না, বরং এক ঝলক ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে পাক খেয়ে ঘুরে গেল। আর সেই হাওয়ার সঙ্গেই ভেসে আসছে আতরের উগ্র গন্ধ। ফেলুদা সঙ্গে সঙ্গে এক ছুটে উত্তরের বারান্দা থেকে এক চক্কর লাগিয়ে এসেই ঘরের ভিতর ঢুকে মিটিমিটি হাসতে লাগলো। তারপর বলল, এটা তো ফিরদৌসি আতরের গন্ধ বলেই মনে হচ্ছে। নবাবী আমলে এরকম চল ছিল বুঝলি, এখন অবশ্যই প্রায় উঠেই গেছে। তাহলে মনে হচ্ছে লালমোহনবাবুর 50তম রহস্য রোমাঞ্চ উপন্যাসে প্রখর রুদ্রের সাথে ঘসেটি বেগমের আত্মার একটা মোকাবিলার দৃশ্য রাখতে হচ্ছে। কি বলেন মশাই? জটায়ুর মুখ ব্লটিং পেপার। ফেলুদা বলল, আরে আমার কোল পয়েন্ট 32 থাকতে ভয় কি? এরপর ভোররাত্রির সময় যা ঘটলো সেটা চিরজীবন মনে থাকবে। এই রকম একটা পরিবেশে এতদিন কাটানোর পর এই প্রথম বুঝলাম ফেলুদার নার্ভ কতটা স্টেডি। ও যে বাজিমাত করতে চলেছে সেটা যদিও বুঝতে পেরেছিলাম, কিন্তু সেটা যে এভাবে হবে তা কল্পনার বাইরে ছিল। মাঝরাত পার করে রাত 2টো নাগাদ যখন সারা বাড়ি পুরো নির্ঝুম, তখন ফেলুদা আমাদের ঘুম থেকে ডেকে হঠাৎ তুলে দিল। আমরা টর্চ আর দরজার হুড়কোটাকে দুজনে হাতে নিয়ে ফেলুদার পেছন পেছন গিয়ে একটা চওড়া থামের আড়ালে গা ঢাকা দিয়ে দাঁড়ালাম। ফেলুদা আমায় ফিসফিসিয়ে বলল, এখন চুপ করে খেলা দেখে যা, আমি না ডাকলে এগোবি না। আর শোন, জটায়ুকে কিন্তু একটু সামনে ডাকিস। পাড়াগাঁয়ের রাত 8টা মানে একেবারে গভীর রাত। অবিশ্রান্ত ঝিঝি আর ব্যাঙের ডাকের সাথে সাথে মনে হলো উত্তরের জমেশ্বরের মন্দিরের দিক থেকে দু একটা হুক্কা হওয়া ডাকও শোনা গেল। ঘণ্টাখানেক পর শুকনো পাতার উপর মচমচ শব্দ শোনা গেল। কেউ যেন পা ফেলে এবার এদিকেই আসছে। ক্রমশ আওয়াজটা স্পষ্ট হলো। এবারে তার সাথে রুঞ্জন নুপুরের শব্দও পাচ্ছি। তার মানে এই কি সেই বিধি আত্মা? ফেলুদা ওর রিভলভারটা বের করে ধীরে ধীরে 17 নম্বর কুলুঙ্গির দিকে এগিয়ে গেল। ওর কথা মতো আমরা একটু দূর থেকেই নজর রাখছি। একটু পরে একটা সাদা কাপড় পরা নারী মূর্তি কুলুঙ্গিটার কাছে এগিয়ে আসতেই ফেলুদা পিছন থেকে গিয়ে জুডোর প্যাচ কষে তাকে ধরাশায়ী করে ফেলে বুকের উপর রিভলভারটা তাক করে বসে পড়ল। কিছুক্ষণ ওই নারী মূর্তির সাথে ধস্তাধস্তি চলতে চলতে এক টানে সাদা কাপড় আর সাদা পরচুলাটা খুলে দিতেই ফেলুদার ডান হাতে সে অতর্কিত একটা ছোড়া বের করে খানিকটা বসিয়ে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও ফেলুদা বাঁ হাতের একটা বিএসসি শিক্ষার মুষ্টিযোগ শেষ পর্যন্ত তার চোয়ালে পড়তেই আর্তনাদ করে সে অজ্ঞান হয়ে গেল। সে যে আসলে ছদ্মবেশী কিঙ্কর সেটা ততক্ষণে বুঝতে আমাদের আর বাকি নেই।
কিন্তু এত রাতে সে কি জন্য এই রায়বাড়িতে? বারান্দায় গোলমাল শুনে ততক্ষণে ঘরে আলো জ্বলে উঠেছে। দেবীপ্রসাদ বাবু ও তার বড় ছেলে দেবকুমার বাবু শশব ব্যস্ত হয়ে বেরিয়ে এসেছেন। তাদের আশ্বস্ত করতে ফেলুদা কিঙ্করকে দেখিয়ে বলল, এই যে আপনাদের ঘসেটি বেগম। ফেলুদার কাণ্ড দেখে ওদের সাথে সাথে আমাদের মুখও হাঁ হয়ে গেছে। আপাতত ফেলুদার হাতে ব্যান্ডেজ করা আর কিঙ্করের জ্ঞান ফেরানোর জন্য জলের ঝাপটা দেওয়া চলছে। কিঙ্করকে ওদের বৈঠকখানার ঘরের একটা চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রাখা হলো। ফেলুদা এবার ইস্পাত কঠিন ঠান্ডা স্বরে বলল, আপনারা সবাই যখন উঠেই পড়েছেন তাহলে এখনই জবনিকা পতনটা সেরে ফেলি। আচ্ছা দেবীপ্রসাদ বাবু, আপনার ছোট ছেলে আর বাড়ির মহিলাদেরকেও ডাকুন, নইলে এত বড় একটা রহস্যের শেষাংশ জানবে কি করে? বাড়ির সবাই এখন বৈঠকখানায় জড়ো হয়েছেন। এই সময় হঠাৎ উঠে আসতে হয়েছে বলে দেবমাল্যবাবু একটু অসন্তুষ্টই হয়েছেন মনে হলো। সুদেষ্ণা দেবী ততক্ষণে সবার জন্য গরম গরম কফি তৈরি করে এনেছেন। ভোর হতে আর বেশি দেরি নেই। ফেলুদার হাত থেকে রক্ত পড়াটাও বন্ধ হয়েছে। কিঙ্কর হতভম্ব হয়ে ঘোলাটে চোখে একবার আগ্রহী দর্শকদের দিকে তাকাচ্ছে, আর একবার ফেলুদার দিকে দেখছে। তার চোয়ালের ব্যথাটা ভুলতে যে বেশ কয়েকদিন সময় লাগবে তা বোঝা যাচ্ছে। ফেলুদা এবার গলা খাকড়িয়ে বলা শুরু করলো, আপনারা সবাই জানেন 3 দিন আগে আমরা এই রায়বাড়িতে আসি একটা ঐতিহাসিক মূল্যযুক্ত জড়োয়া নেকলেস উদ্ধার করতে। এই সেই নেকলেস যা স্বয়ং ঘসেটি বেগম আপনাদের পূর্বপুরুষ দীনদয়াল রায়কে একটি বিশেষ কার্যের জন্য ইনাম হিসাবে দিয়েছিলেন। সেই কাজটা যদিও আর করতে হয়নি তাকে। ঢাকায় স্বয়ং ঘসেটি বেগমের অপঘাতে মৃত্যু আর রাজনৈতিক পালাবদলের সাথে দীনদয়ালেরও ভাগ্য ফেরে। ক্রমে এই অট্টালিকাটির সাথে পত্তন করে আরেকটি বিশেষ পুজোর রেওয়াজ। মনে হয় অপরাধবোধ অথবা অন্য কোনো সংস্কারবশত এ বাড়ির কোনো সদস্যার বদলে ওই নেকলেসটিকে দেবত্ব সম্পত্তি হিসাবে চিহ্নিত করে যান। সেই থেকে বছরে একবার ওটি প্রকাশ্যে আনা হয় এবং তারপরে ব্যাংকের লকারে ঢুকে যায়। কিন্তু এবার সেটা ঘটল না। গয়নাটি লকার থেকে এলো ঠিকই, কিন্তু রহস্যজনকভাবে সিন্দুক থেকে উধাও হয়ে গেল। কিন্তু প্রশ্ন এটাই যে সেটা হলো কিভাবে। এই বাড়ির পুরনো ম্যানেজার প্রমোদবাবুর কাছে সবকটি ঘরের ও সিন্দুকের ডুপ্লিকেট চাবি থাকে। বছরের বাকি সময়টা উনি এই স্টেটের ভালোভাবেই দেখাশোনা করে আসছেন বিগত 20 বছর ধরে। কাজেই প্রমোদবাবুর কাছ থেকে সেই চাবি নিয়ে রায়বাড়ির গৃহিণী জয়শ্রী দেবীর অসতর্কতার সুযোগ নিয়ে ওটিকে সিন্দুক থেকে চুরি করাটা খুব সহজ বলে মনে হয়। এক্ষেত্রে এই কাজটি অবশ্য করে কিঙ্কর। তার জন্য এই বাব্বাটাকে মোটা টাকার লোভ দেখিয়ে কাজটা করিয়েছেন অবশ্য অন্য একজন ভদ্রলোক, যদিও এরপর তাকে আর ভদ্র বলাটা উচিত হবে না। দেবমাল্যবাবু উসখুস করছেন দেখে ফেলুদা তাকে দাবরানি দিয়ে বলল, কি দেবমাল্যবাবু, বাকিটা আপনি বলবেন না আমি বলবো? শেয়ার বাজারে গত 1 বছরে কত লাখ টাকা খুইয়েছেন সেটা অবশ্য আপনাদের পেপার মিলের খাতার হিসেব মেলালেই ধরা পড়বে। কিন্তু পুত্র স্নেহে সেটা আপনার বাবা মেনে নিয়েছিলেন, অথচ বংশের মুখে এত বড় কালি মাখাতে আপনার একটুও বাঁধল না। জটায়ুর মুখটা ক্রমে হাঁ হয়ে চোয়ালটা ঝুলে পড়েছে। ফেলুদা বলে চলল, একটা জনশ্রুতি আছে, যখনই কোনো দুর্যোগ এসে উপস্থিত হয় ঠিক তার আগে নাকি ঘসেটি বেগমের প্রেতাত্মাকে বাড়িতে ঘুরে বেড়াতে দেখা যায়। এই গল্পটা প্রমোদবাবুর কাছ থেকে শুনে তার ছেলে লিড ফিমেল আর্টিস্ট কিঙ্করকে পরচুলা পরিয়ে প্রতিদিন রাত্রিরে ঘসেটি সাজিয়ে মাঝে মাঝে বারান্দা ধরে 2-1 পা হাঁটাতে থাকেন আসন্ন চুরির একটা পূর্বাভাস তৈরি করতে। সেদিন ওই গয়নাটা নিয়ে লুকোনোর সময় সুদেষ্ণা দেবীর সামনে পড়ে কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলেছিল আরেকটু হলেই। অবশ্য দেবমাল্যবাবু সেটা বুঝতে পেরে নিজে একটু দেরি করে ঘর থেকে বেরোনোয় তার পালানোর কাজটা অনেক সহজ হয়ে যায়। তারপর বাড়িতে থাকা একটা পুরনো রেনকোটের হাতার অংশ ছিঁড়ে সেটা দিয়ে জড়োয়ার নেকলেসটা মুড়ে উত্তরের দিঘির ঘাটে সিঁড়ির নিচে একটা চোরা কুঠুরির মধ্যে রেখে আসা হয়। সারা বাড়ির চারপাশ ঘুরতে ঘুরতে আমি যখন দিঘির সব জায়গায় পানা থাকলেও এত বছরের অব্যবহৃত হওয়া সত্ত্বেও ঘাটের একদিকের কিনারার জল স্বচ্ছ দেখি, তখনই আমার মনে সন্দেহটা হয়। এসব বাড়িতে ডাকাতির হাত থেকে ধনসম্পদ লুকিয়ে রাখতে গুপ্ত ঘর বা চোরা কুঠুরি থাকার কথাটা তখনই আমার মাথায় আসে। তারপর রিহার্সালের সময় সুযোগ বুঝে ঘাটের ধাপের পাশে কুঠুরির ভেতর থেকে আমি নিজে হাত সাফাই করে একসময় জড়োয়াটি সরিয়ে রাখি, আর তার জায়গায় নুড়ির টুকরো ভরা একটা কাপড়ের পুটলি রেনকোটের বাকি অংশ দিয়ে সিল করে রেখে আসি। আমার বন্ধু আর খুড়তুতো ভাই যখন এই বাড়ির কুলুঙ্গির বিশেষত্বর কথা আমায় বলে, তখন ব্যাপারটা আমার কাছে একদম দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়।
ওই 17 নম্বর কুলুঙ্গির কাছের ঘরটিতে থাকেন দেবমাল্যবাবু। আর দেখবেন ওইটির ভিতরের দেয়ালের ওপর দিকে শিরিষ কাগজ ঘষে কিছুটা রং চটিয়ে ফেলা হয়েছে, যাতে রেনকোটের টুকরো মোড়া গয়নাটি লিকোপ্লাস্ট দিয়ে ভালো করে সেঁটে রাখা যায় এবং দেবমাল্যবাবু ওটি সময় মতো সরিয়ে নিজের সুটকেসে চালান করতে পারে। এই পুরো চুরির প্ল্যানটা অবশ্য কলকাতায় বসে ফোনে ফোনেই সারা হয়। আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে আর তার সাথে নিজের দাদাকে চাপে ফেলতে ইচ্ছা করে ঘটনার দিন বিকেলে তিনি রায়বাড়িতে আসেন, কারণ ওটা অন্য সময় ওভারসিজ ব্যাংকের লকারেই থাকতো। আর দেবকুমার বাবু এই শেষবারের মতো ওটি এনে ওনার মায়ের হাতে তুলে দেন। কাজেই দেবীপ্রসাদ বাবু বিস্ফারিত চোখে ফেলুদার কথা শুনছেন আর একবার করে ছোট ছেলেটাকে দেখছেন। দেবমাল্যবাবু অবশ্য ততক্ষণে মাথা নিচু করে বসে আছেন, একদম স্পিকটি নট হয়ে। এবার পাঞ্জাবির পকেট থেকে একটা কাপড়ের মোড়ক বের করে জয়শ্রী দেবীর হাতে তুলে দিল ফেলুদা। মোড়কটা সরাতেই ভোরের প্রথম সূর্যের আলো পড়ে জড়োয়ার নেকলেসটার ভিতরে বসানো অসংখ্য ছোট ছোট হিরেগুলি ঝলসে উঠল। আর সেই নবাবী জড়োয়ার মধ্যেখানে বসানো বার্মিস চুনির মাঝখানের সেই খাঁচকাটা কমল হিরেটার মধ্যে থেকে একটা 6 কোনা উজ্জ্বল রশ্মি এসে পড়েছে ফেলুদার ঝকঝকে দুটো চোখে। একটা নতুন সকাল রায়বাড়িতে, আর একটু পরেই পুজোর তোড়জোড় শুরু হবে। ঠিক সেই সময় দেখলাম রায়বাড়ির গৃহিণী জয়শ্রী দেবীর চোখে জল টলমল করছে, ঠিক ওই কমল হিরেটার মতোই। এতক্ষণ আপনারা শুনছিলেন ঘসেটি বেগমের জড়োয়া। এরকম গল্প আরো শুনতে সাথে থাকুন, সাবস্ক্রাইবে রাখুন।